আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। নির্বাচন বানচালে যত অপচেষ্টা হোক তা ঠেকানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এই নির্দেশনার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। গত ৩ নির্বাচনে যারা নির্বাচনী দায়িত্বে ছিল তারা এই নির্বাচনের কোনো দায়িত্বে থাকবে না বলে জানান তিনি। নির্বাচন প্রস্তুতিতে কোথায় কি ধরনের নিরাপত্তা দেওয়া হবে অথবা ঝুঁকির ধরন বুঝে ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে নির্দেশনা পেতে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গত ৩ নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছিলেন আসন্ন নির্বাচনে তাদের না রাখতে পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে 15 নভেম্বরের মধ্যে পরিকল্পনাগুলো দৃশ্যমান হবে। এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন, সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি জানান সেনাবাহিনী জানিয়েছে 92,500-এর মতন সেনা এবং নৌবাহিনীর সদস্য নির্বাচনে কাজ করবেন। নির্বাচন বানচালে চক্রান্ত প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয় এবং দুইটা কমিটি করার কথা বলা হয়। 92,500-র মতো আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে, তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই। বিদেশি গণমাধ্যমকে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইউএনের রিপোর্টেও এটা ইস্টাবলিশ যে এই 21শ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই। আমরা অবশ্যই মনে করি যে এই কনটেক্সটটা যেন কেউ ভুলে না যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান শফিকুল আলম। নির্বাচন কমিশন তো স্বাধীনভাবেই কাজ করছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ডে হতাশ বিএনপি নেতারা। তারা সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেছেন, ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে তা জাতিকে বিভক্ত করবে। বিএনপি নেতারা বলেন, কমিশনের প্রস্তাবনা জাতির সাথে প্রতারণার শামিল। রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক ও আলোচনা শেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তুলে দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এরপর থেকেই রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে জন্ম নেয় নানান আলোচনা সমালোচনা। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া ঐকমত্য কমিশনের সুপারিশের সাথে দলগুলোর স্বাক্ষরিত সুপারিশের মিল নেই। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকের সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো। তফসিল হিসাবে বলা হলো এই 48টা দফার উপরে গণভোট হতে হবে। এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, কমিশনের পক্ষ থেকে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দেওয়ার সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হলেও সুপারিশে তা এড়িয়ে গিয়ে প্রতারণা করা হয়েছে। আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্টে আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে,
এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। একই অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, এনসিপির প্রতি প্রধান উপদেষ্টার পক্ষপাতিত্বের কারণে জুলাই আন্দোলনকারীদের ভেতর ফাটল তৈরি হয়েছে। জামাত এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে এস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে, এটি কি ডক্টর ইউনূস পারেন? একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছুর ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না। ঐকমত্য ছাড়া কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে সেটা কার্যকর হবে না বলেও মত দেন তারা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ভারী থেকে হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে নওগাঁয় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত 43 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি পুনরায় কার্যকর রাখার ঘোষণা দিয়েও গাজায় নতুন হামলা চালিয়েছে ইসরায়েল। সবশেষ এই হামলায় 2 জন নিহত হয়েছেন। এমন অবস্থায় শান্তি প্রচেষ্টাকে হাতছাড়া না করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ। ইসরায়েল দাবি করেছে তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ ছিল এবং সেগুলো তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। এর আগে মঙ্গলবার রাতের হামলায় নিহত হয়েছিলেন শতাধিক মানুষ, তাদের অধিকাংশই নারী ও শিশু। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হয়েছে। এপেকভুক্ত দেশগুলোর নেতাদের 32তম বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করছেন ট্রাম্প ও শি। এর ফাঁকে বুসানে তাদের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৃহস্পতিবার সকালে ট্রাম্প বুসানের গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর কিছুক্ষণ পর একই বিমানবন্দরে অবতরণ করে চীনের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটিই যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সামনাসামনি বৈঠক। বিবিসি জানিয়েছে, ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ ও শুল্ক আরোপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে 2 নেতা আলোচনা করেছেন। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে 14 রানে হেরে 1 ম্যাচ বাকি থাকতেই টি-20 সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আর প্রথম ম্যাচ হেরেছে 16 রানে। তাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে মান রক্ষার লড়াই। সিরিজ শুরুর আগে প্রথম 2 টি-20-র জন্য ঘোষিত স্কোয়াডটাই শেষ ম্যাচের জন্য অপরিবর্তিত রেখেছে বিসিবির নির্বাচক কমিটি। মাঝপথে পরিবর্তনের সুযোগ থাকলেও নির্বাচকরা বিদ্যমান দলের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। টানা 2টি হার, ব্যাটিং বোলিংয়ে ছন্ন ছাড়া পারফরমেন্স এবং নজিরবিহীন চাপের মধ্যে তৃতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। সিরিজ বাঁচানোর সুযোগ হারালেও দেশকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্য নিয়েই খেলবে লিটন দাসের দল। শুক্রবার চট্টগ্রামে সন্ধ্যা 6টায় সিরিজের মুখোমুখি হবে 2 দল। নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। খেলা শুরু হবে বিকেল 3:30টায়। এদিকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে 125 রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা নারী দল। বুধবার ভারতের গুয়াহাটির বার্সাপাড়া স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে 319 রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক লরা উলভার্ড। রেকর্ড গড়া ইনিংস খেলতে গিয়ে 143 বলে 169 রান করেন তিনি।
এটি বিশ্বকাপের নকআউট পর্বে কোনো অধিনায়কের প্রথম শতক এবং দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এছাড়াও তাজমিন ব্রিটস ৪৫, ম্যারি জেন কেপ ৪২ এবং কোলে লেসলি ট্রিয়ন যোগ করেন ৩৩ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকা ইংল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১৯৪ রানে। সর্বোচ্চ ৬৪ রান আসে অধিনায়ক ন্যাট সিভার ব্র্যান্টের ব্যাট থেকে। প্রোটিয়া বোলা ম্যারি জেন কেপ শিকার করেন ৫ উইকেট। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। নির্বাচন প্রস্তুতি সভায় প্রধান উপদেষ্টা। ঝড় ঝঞ্ঝাট আসুক, অতিক্রম করতে হবে, মাঠ কর্মকর্তাদের পদায়ন, আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা। এদিকে ভোটারদের মনে আস্থা তৈরি করা সরকারের দায়িত্ব, আনু মোহাম্মদের অভিমত। এদিকে দলগুলোর মতপার্থক্য সামনে এলো আরও তীব্রভাবে সনদ বাস্তবায়নের সুপারিশ। কমিশনের সুপারিশের বিষয়ে জামায়াত ও এনসিপি ইতিবাচক হলেও এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। এদিকে ছাত্র জনতা হত্যাকাণ্ডে ক্ষমা চাইলেন না শেখ হাসিনা, এ নিয়ে প্রথম আলোতে রয়েছে আলোচনা। খাগড়াছড়ির প্রাণ চেঙ্গি নদী দখল দূষণে মুমূর্ষু। চেঙ্গি নদীর পানির প্রবাহ কমে গেলে সংকটে পড়বে কাপ্তাই হ্রদ, কাপ্তাই বিদ্যুৎ উৎপাদনের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। এদিকে যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে চরম মতবিরোধ, জটিল সমীকরণে রাজনীতি। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে। আরও দেখতে পাচ্ছি, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গ, জনগণের সঙ্গে এটা প্রতারণা বললেন ফখরুল। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, সনদের ভিন্ন মত আদেশে না থাকায় বিতর্ক। এদিকে আইয়ুব ইয়াহিয়ার আদেশের সঙ্গে তুলনা করল বিএনপি, সনদের স্বয়ংক্রিয় বাস্তবায়ন। নির্বাচন বানচালের চেষ্টা হবে, হঠাৎ আক্রমণ আসতে পারে বললেন প্রধান উপদেষ্টা। আজকের পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে, সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা। এদিকে ২৭০ দিন সময় বেঁধে দেয়া নিয়ে মতভেদ জানালেন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও আজকের পত্রিকায় রয়েছে প্রতিবেদন। এদিকে ২৪ ঘন্টায় জাতীয়করণ না হলে কঠোর কর্মসূচি, ইবতেদায়ী শিক্ষকদের বার্তা। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, সরকার বিএনপি মুখোমুখি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বললেন মির্জা ফখরুল। এদিকে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চাল। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।